সবই কিন্তু এখানে ছাত্রলীগ। এখন আপনি যদি সবই ফালাই দিতে চান তাহলে কিন্তু পুলিশের 2 লক্ষ পুলিশের আগে ফালাই দিতে হবে, ফালাই দিয়ে আপনার নতুন পুলিশ আবার তৈরি করে আনতে হবে, সেই সময়টা তো আপনি দিতে হবে। উনি তো আইসে সাড়ে তাতে উনি নতুন নিয়োগ দিয়া নতুন ট্রান্সফার করতে পারেন। চোখের পানির ফোটার কিন্তু মূল্যায়ন আল্লাহ পাক করছে, এই কারণে ওনার পতন হয়েছে দেরিতে, ওনার সময় দিতে আল্লাহ, উনি কিন্তু এই সময় ধরে রাখতে পারেন না এবং উনি নিজে সংশোধন হন নাই এবং হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না, কারণ ডে বাই ডে উনি ডেসপারেট হইতে চাইল। পার্লামেন্ট নতুন যখন ইলেকশন হবে সামনে, যখন ডেট পড়বে ওই পার্লামেন্টে যে এই জিনিসগুলি পাস হবে, ম্যাক্সিমামই দেখা গেছে যে যখনই যে ক্ষমতা যায় তখন দেখা যায় যে তার হিতে বিপরীত সে ওইগুলি ধামাচাপা দিয়ে রাখে বা অন্যদিকে এটা ধাবিত করে। বিগত সময়ে যে দলীয়করণ বা দলীয় রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণবাদ প্রতিষ্ঠা করা, আপনার কি মনে হয় যে সে কারণেই সংস্কারগুলো আরও বেশি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বাংলাদেশের ক্ষেত্রে? কিন্তু সেই সংস্কার কি এই অন্তর্বর্তীকালীন সরকারি একার পক্ষে সব সম্ভব কিনা? জি, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে সম্পূর্ণ যে এমন কোনো স্তর নাই ভাই যেগুলো যে লোক ওইটার জন্য না, এক খণ্ড জমির জন্য তোষামদি করা, যত ধরনের দরকার হলে পায়ের উপরে গিয়ে পড়ছে, তারপর এক খণ্ড জমি দরকার তার ঢাকায় আছে, জমি আরেকটা দরকার এরকম। তো এখন আপনি যেটা বলতেন এটা তো অবশ্যই সময় লাগবে ওনার। আর ভাই যেটা পুলিশের কথা বললেন, ভাই সবই কিন্তু এখানে ছাত্রলীগ। এখন আপনি যদি সবই ফালাই দিতে চান তাহলে কিন্তু পুলিশের 2 লক্ষ পুলিশের আগে ফালাই দিতে হবে, ফালাই দিয়ে আপনার নতুন পুলিশ আবার তৈরি করে আনতে হবে, সেই সময়টা তো আপনি দিতে হবে। উনি তো আইসে সাড়ে তাতে উনি নতুন নিয়োগ দিয়া নতুন ট্রান্সফার করতে পারেন, যার কারণে যেগুলি দেখছে লঘু অপরাধ এর ধরে ট্রান্সফার করে আসে। যারা বড় ধরনের অপরাধ করছে আমি মনে করি তারা আইনে আসবে, আপনি খালি অপেক্ষা করেন, এটা দেখবেন। আমি একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় বলতে চাইছি, ইউনূস সাহেবের আগে আমি বলতে চাই, ব্যারিস্টার মুনীর হোসেনের নাম আপনারা সবাই জানেন। সে একটা টিভিতে একটা ইয়েতে ছিল, সে 71 টিভিতে সে একটা টক শোতে ছিল, তখন ভাটি নামে এক মহিলা তারে বলছিল যে আপনি জামাতে ইসলামী ছাত্র শিবিরের একটা অনুষ্ঠান, আপনি প্রধান অতিথি। আচ্ছা, আপনি তখন তারে বলল যে আপনি কি ওইখানে প্রধান অতিথি হিসেবে গেছিলেন, আপনি কি এই জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত? এইটুকু সাথে সাথে উনি উত্তর দিয়েছিলেন প্রস্টিটিউট। অবশ্যই এটা বলা ওনার অপরাধ হয়েছে, এটাও আমার বেশ কয়েকটা, ওটা উচিত হয় না উনি, যাই হোক ওরা হয়তো মুখ পরিষ্কার বলছে, উনি অত্যন্ত বদমেজাজির লোকটা। হ্যাঁ, আমি তো ব্যক্তিগতভাবে চিনি ওনারে, যেহেতু আমি আইন পেশায় ছিলাম, আমি ওনার সাথে ওরকম ঘনিষ্ঠতা, কিন্তু 2-1টা মিটিংয়ে আমি দেখছি খুবই বদমেজাজ। এবং প্রধানমন্ত্রী কোনো একটা মিটিংয়ে সুপ্রিম কোর্টে ছিল, উনি তখন সভাপতি, ওই সভাপতিত্ব পর্যন্ত করেন নাই সেই দিন, উনি এইখান থেকে অন্য দেশে চলে গেছেন, কিন্তু ওই দিন ভাইস প্রেসিডেন্ট অবশ্য সভাপতিত্ব করছে, তার সে যায় না এখানে। এই লোকের মামলা হইল, হাসিনা নিজে বলছে, ভাটির যখন প্রস্টিটিউট করা যে তুমি এটা তারপরে সে বলছে, হাসিনা নিজের মুখে বলছে, আমার এখনো মনে আছে যে আপনারা মামলা দেন আমি দেখতেছি, এইটুকুই কয়েকটা মিটিংয়ে সে বলছে। এরপর মামলা হয়েছে 158। আজকে যে মামলাটা টেকনাফে, পরের দিন হলো কুড়িগ্রামে, এই ভাঙ্গা গাড়ি দিয়া এই পুলিশের ভ্যানে করে তারে ছেঁচড়াই লয়ে গেছে। এইভাবে তার 2 বছর আনা হওয়ার পরে তার যেই বেল হয়েছে 7 দিনের ভিতরে জয় বাংলা হয়ে গেল, মরে গেল এই লোকটা। তো এই যে ইউনূস সাহেব উনি যে কথাগুলো এমন ভাবে বাইরে করে হচ্ছে, 174 ওনার মামলা হয়েছে, 74টা আপনার ইয়াই হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে এখানে 6টা, আর বাকিগুলি যতগুলি আদালত করে সবগুলি 6 তলা 7 তলা 8 তলা কাকরাইলে আছে, ইয়েতে আছে, যেখানে লিফট নাই, বাইসা দেওয়া হয়েছে যেখানে লিফট নাই। উনারে অনেকদিন ইয়েতেও উঠানো হয়েছে, হুইল চেয়ারে, অনেক সময় ধরে কান্দে করে উঠানো হয়েছে, অথবা টাইনা হেসরায় নামানো হয়েছে। এইভাবে চাইছিল যে আরেকটা ফর্মুলা, যেহেতু দেখছে যে ওইটা কাজ হয়ে গেছে, মইনুল ইসলামে টানা হেসরা করতে 7 দিনের পরে জয় বাংলা, তাহলে এটারও যদি জয় বাংলা এইভাবে করে, ইউনূসের উপরে আল্লাহ রহমত ছিল, সে ওইখান থেকে মুক্তি পাইছে। এখন ইউনূস সাহেবের পিছে অস্থির হয়ে গেছে কিছু লোক তারে সরানোর জন্য। এটা তো বাঙালির চরিত্র, একটা ভালো জায়গায় থাকলে কেউ কোনোদিন ভালোটা স্বীকার করতে চায় না। এখন এইটাগুলো এটা তো বাঙালির রক্তেই মিশে গেছে, তো রক্তে মিশে গেলে তো এভাবে রাষ্ট্র চলতে পারে না। উনাকে সময় দিতে হবে, উনি যে কাজগুলিতে হাত দিছে, আমরা মনে করি আপনি যেটা বললেন যে সংস্কার, অবশ্যই সংস্কার কিছু করতে হবে এবং প্রতিটা সেক্টরে এই সংস্কারগুলি করতে হবে, একটা জায়গায় না। ওনারা যা করে গেছে আওয়ামী লীগ, সেটা প্রতিটা সেক্টরে এইভাবে তৈরি হয়ে গেছে, এবং যার কারণে আজকে দেখেন এই পরিণতি তাদের এইভাবে হয়েছে। আজকে দেখেন কঠোর রাজনীতি করতে করতো, কিন্তু যেই ব্যক্তি স্বীকার করছে আমি নৌকারে সাপোর্ট করি, সে পুরো আওয়ামী লীগ হয়ে গেল। আরেকটা ছেলে সারা জীবন আওয়ামী লীগ করছে, করছে, সে একটু দেখা গেল যে জামাত বা বিএনপির সাপোর্ট করছে, তারে দিল সন্ত্রাসী বা বিএনপি জামাত বলে তারে জেলে ঢুকিয়ে দিল। এই যে তাদের অপকর্ম যেগুলি ছিল, এগুলি মানুষ কিন্তু সহ্য করতে পারে না। আরেকটা পরকাল আমরা বিশ্বাস করি, মুসলমান হিসাবে বলতে হয় 93% মুসলমান বাংলাদেশে, সেই দেশে এই ধরনের অপকর্ম আল্লাহ কিন্তু সহ্য করে না। প্রতিটা চোখের পানির ফোটার কিন্তু মূল্যায়ন আল্লাহ পাক করছে, এই কারণে উনার পতন হয়েছে দেরিতে, উনার সময় দিচ্ছে আল্লাহ, উনি কিন্তু এই সময় ধরে রাখতে
থাকতে পারেন নাই এবং উনি নিজে সংশোধন হন নাই এবং হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না, কারণ ডে বাই ডে উনি ডেসপারেট হইতে চাইল। যেমন একটা আমি কথা বলি একটু, আপনার এই 3rd টার্মিনাল ওপেন করার সময় জাপান এম্বাসি থেকে জানানো হয়েছিল যে আপনি যে ওপেন করতেছেন নিয়ম হইলো ওপেনিং এর 7 দিনের মধ্যে ওপেন করে দিতে হবে পাবলিকের জন্য। আপনি যেটা করতেছেন এটা কি আবার সফটওয়্যার, এখনো 25% কাজ বাকি আছে, কয় না আমি সফটওয়্যার, কারণ উনি তখনই ভাবতেছে যে আমার যে কোনো সময় জয় বাংলা হওয়ার সম্ভাবনা আছে, আমি যা পারি আগে উদ্বোধন করে। দেখছে না হুড়াহুড়ি পড়ে গেল না, নির্বাচনের আগে 24-এর নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় অর্ধ কাজ অবস্থায় উদ্বোধন ওপেনিং করে দিতেছে বিভিন্ন কালভার্ট বাস স্ট্যান্ড ক্যানভাসিং করা ইলেকশন 3rd টার্মিনাল মানে সে করে গেছে, এটা সে ভিত্তিপ্রস্তর। এই ভিত্তিপ্রস্তর যে আপনি গাড়িয়ে গেলেন আজকে বঙ্গবন্ধুর যে 1,500 আপনার প্রতিমা মূর্তি বানাইলেন বা ইয়া বানাইলেন, যেটাই মানে মোরাল বানাইলেন, এই মোরাল আজকে কোথায়? একমাত্র টাকায় মোরাল আছে, এটা ছিঁড়ে ফেলায় না মানুষ, মনে করে অচল হয়ে যাইব সে আর এটা ব্যবহার করে। আর আপনার মোরাল আজকে 2000 মোরাল গেছে হরুতের ভিতরে, আপনার 10,000 কোটি টাকা। আজকে একটা পত্রিকায় দেখলাম এস আলম গ্রুপ শুধু চায়না আবার 10,000 কোটি টাকা প্রেরণ করছে উনি, মানে এমন কোনো জায়গায় নেই এরা টাকা। এবং তারে দেখবেন মাথায় 3টা-4টা খর পরে গেছে, মানুষের নামাজ পড়লে একটা পরে, উনার 3টা-4টা। উনার এখন নাম নিতে উজু করে নিতে হবে, কারণ উনারা পবিত্র মানুষ, এত এত টাকা আছে, গরিবের টাকা এইভাবে। যেই দেশের মানুষ খাইতে পায় না, যেই দেশে মানুষ অনাহারে এখনো আছে, যদি আপনি কোথায় আছে আপনি গিয়ে দেখেন মানুষের পেটে হাত দিয়া কয়টা লোক পেট ভরে খাইতেছে, প্রোটিন কত লোক পার্সেন্ট খাইতেছে। সেই দেশের মানুষ টাকা পাচার করে আর 9 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, তা আবার কুমিরের চামড়া, পেটের চামড়া দিয়া। কুমিরের পেটের চামড়া হইল 9 লক্ষ টাকা, শক্তটা হইল 7 লক্ষ টাকা। সংস্কার না করে কোনো পরিবর্তন সেটি আসলে টিকবে না। রাজনীতিবিদরাই দেশ চালাবে, রাজনীতিবিদদের হাতেই দেশ যাবে। আপনি একটি দলের সঙ্গে আছেন, সেজন্যই বলা এটা যে সংস্কারটা আসলে কি রাজনীতির যে সংস্কার সেটি আমূল হওয়া উচিত কিনা, যে পরিবর্তনটা সেখানে হলেই হয়তো সেই সুফল দেশের মানুষ পাবে। আপনার কি মনে হয়? না, অনেক এই সংস্কারের ব্যাপারে সবগুলি সংস্কার ওনারা প্রপোজাল করে যাবে। পার্লামেন্ট নতুন যখন ইলেকশন হবে, সামনে যখন ডেট পড়বে, ওই পার্লামেন্টে যে এই জিনিসগুলি পাস হবে। ম্যাক্সিমামই দেখা গেছে যে যখনই যে ক্ষমতায় যায় তখন দেখা যায় যে তার হিতে বিপরীত সে ওইগুলি ধামাচাপা দিয়ে রাখে বা অন্যদিকে এটা ধাবিত করে, কিন্তু এগুলি করতে হবে। আমার এখানে 2টা প্রস্তাব শেষ পর্যায়ে, যেহেতু আমি চলে আসছি, গণঅভ্যুত্থানে যারা পঙ্গু এবং অসুস্থ হয়েছে, এমন একটা লোকটা আজকে দেখলাম টিভিতে, তারা দেখাচ্ছে যে তার খাদ্যনালী এবং ইয়েনালি সহ এক হয়েছে, তার অস্ট্রেলিয়া পাঠানোর কথা, এবং তার পাসপোর্টের দরকার পুলিশ ভেরিফিকেশন কোনো প্রয়োজন না। আমি মনে করি ইউনূস সাহেবের নির্দেশে আমি মনে করি যে চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে পাসপোর্ট হয়ে গেলে তার সাথে টিকিট কাটে। এবং আরও কিছু দেশে চেষ্টা করতে হবে, বিশেষ করে আপনার ইউরোপের ফ্রান্স, জার্মানি এবং অস্ট্রিয়া, এইসব দেশে কিন্তু তারা ফ্রি ট্রিটমেন্ট দেয় গরিব রাষ্ট্রের, কিছু কোটা আছে এইসব একটু লেখালেখি করলে এইসব ছাত্র। আরেকটা ছাত্র দেখলাম যে আপনার ফুলির এই পাশে বাইরে হয়ে গেছে, তার আরেকটা ছেলে আপনার গুলি এখনও বাইর করতে পারে না, আমাদের দেশের ডাক্তাররা পারবে না বলে বলছে যে বিদেশি নিয়ে যান। এইসব রোগীর কোনো ক্রমে এখানে রাখা যাবে না, তাদের অবদান আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না, তারা জীবন বাজি নিয়ে আমাদের জন্য করেছে। আরেকটা জিনিস, যে গার্মেন্টসের যে অস্থিরতা, আমাদের গার্মেন্টসটারে কিন্তু অস্থিরতা করছে একমাত্র আমাদের দেশীয় কিছু মানে অসৎ ব্যবসায়ী এবং ভারতীয় লোকেরা মিলে। আজকে দেখেন আমাদের 3টা দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি গার্মেন্টস রপ্তানি করে, ভিয়েতনাম, চায়না আর বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ একবার 1 নম্বরে চলে গেছিল, ভিয়েতনাম 2 নম্বরে, 3 নম্বর চায়না, এখন আবার ঘুরে ফিরে আবার বাংলাদেশ 3 নম্বর। এইটা 1 নম্বর আসতে হইলে যে জিএসপি যে সুবিধাটা দিবে আমেরিকা বলছে ইউনূস সাহেবরে, সেটা যদি উনি নেয় আবার 1 নম্বরে চলে। কারণ এখন ভিয়েতনাম কিন্তু 7% ট্যাক্স দিয়ে কিন্তু আপনার ইউরোপ এবং আমেরিকা তো গার্মেন্টসে জিএসপি দিত না। হ্যাঁ, এইবার দেওয়ার আশ্বাস দিচ্ছে আর কি। তো আমাদের 18% জিয়া ঢুকাইতে হয় বলে আমরা এই যে গার্মেন্টসে পিছিয়ে রয়েছে। তো আমি মনে করি এইগুলি ভালো কাজ ইউনূস সাহেবের জন্য, উনি যদি একটু সুন্দরভাবে আরও গুছাই নিতে হবে, ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্র মোকাবিলা করে আপনার এগিয়ে যেতে হবে। এবং আমি মনে করি আপনি দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্ব সুচারুরূপে পালন করে চিরজীবন মানুষ আপনাকে মনে হয়। আপনি মহাতির মাহাতাবের মতো দ্বিতীয় মহাতির মাহাতাব হয়ে বাংলাদেশে দেখায় দেন যে আমিও পারি।